সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের বিষয় বেগম জিয়ার দেশে ফেরা এবং নির্বাচনী উত্তাপ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। নীরব ভাই, আপনাকে স্বাগত। এশিয়ান টিভিকে স্বাগত। উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, আপনাকে স্বাগত। এবং উপস্থিত রয়েছেন বাংলা ভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। রেমান, আপনাকে স্বাগত। দর্শক, আলোচনায় পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আলোচনা শুরু করতে চাই সাইফুল আলম নীরব আপনার মাধ্যমে। নীরব ভাই, আপনি নিশ্চয়ই জানেন বা আপনি সব বলবেন এ ব্যাপারে যে আপনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। সম্ভবত আগামীকাল তিনি রওনা দেবেন, পরশু অর্থাৎ মঙ্গলবার দেশে এসে পৌঁছাবেন। এখানে প্রশ্ন যেটা, অনেকগুলো প্রশ্ন, আমি ছোট ছোট কতগুলো প্রশ্ন আপনার কাছে করে রাখি, আপনি বিস্তারিত বলবেন। কেমন আছেন বেগম খালেদা জিয়া, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে কতটা সুস্থ হয়েছেন, চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, এবং তার দেশে ফেরার মাধ্যমে দেশে নির্বাচনী উত্তাপ অর্থাৎ নির্বাচনের আমেজ একদম সুস্পষ্টভাবে ছড়িয়ে পড়বে কিনা। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন গৃহী ছিলেন, তিনি রাজনীতি করতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে 82 থেকে 90 পর্যন্ত, আপনারা অতীত দেখবেন, এই আন্দোলনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে, যুব সমাজকে সাথে নিয়ে, শ্রমিক সমাজকে সাথে নিয়ে, আপামর জনসংখ্যার সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে শেখ হাসিনার সুরাজের এরশাদের পতন নিশ্চিত করেছিল। সে এরশাদের সাথে কোনো আপোষ করেনি। কিন্তু মাঝপথে সেই আন্দোলনের শেখ হাসিনা, আওয়ামী লীগ, জামাত সহ তারা কিন্তু মাঝপথে এসে এরশাদের সাথে আপোষ করে তারা এরশাদের সাথে মিলে ইলেকশন করেছিল। 86 নির্বাচনের আগেও চট্টগ্রামে শেখ হাসিনা বলেছিল যারা এই এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু তারপরে শেখ হাসিনা ঢাকায় এসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল, জামাতও নির্বাচনে গেল, অর্থাৎ এরশাদকে টিকিয়ে রাখলো আওয়ামী লীগ অর্থাৎ হাসিনা এবং জামাত। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলেন। ইনশাল্লাহ সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া সফল হয়েছেন। বাংলাদেশের মানুষ কিন্তু সেদিন এই যে দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া আপোষহীন রাজনীতি করেছেন, লাঠি চার্জ, রাস্তায় তাকে অপমান করা, তাকে পূর্বনী হোটেল থেকে গ্রেপ্তার করা, আপনারা দেখেছেন, তাকে টেনে হিসেবে পুলিশের গাড়িতে উঠানো, এগুলো সহ্য করে যে তিনি এরশাদ যে আন্দোলন করেছেন, জনগণ কিন্তু তার রেজাল্ট কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়েছে। 91-তে হাসিনা কিন্তু, আওয়ামী লীগ কিন্তু ভেবেছিল তারাই ক্ষমতায় যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা দেয়নি, বেগম খালেদা জিয়াকে তারা ক্ষমতা দিয়েছে দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। অর্থাৎ বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকেও দীর্ঘ 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি 91-তে নির্বাচনে তিনি 5টি আসনে নির্বাচন করেছেন। তিনি যতটি বাড়ি 5টি আসনে নির্বাচন করেছেন, তিনি 5টি আসনেই কিন্তু তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। আপনারা এখন যদি দেখেন, শেখ হাসিনা ঢাকা তেজগাঁও থেকে নির্বাচন করেছিলেন। ঢাকায় তেজগাঁও রমনায় ছিল বিএনপির মেজর মান্নান, রাজনীতি একদম নবীন, রাজনীতি কখনো রাজনীতি করেনি। মেজর মান্নানের কাছে কিন্তু শেখ হাসিনা বিপুল ভোটে পরাজয় বরণ করেছিলেন। কোতোয়ালি সূত্র ভোটে শেখ হাসিনা নির্বাচন করেছিলেন। সেখানে আমাদের ছিল সাদেক হোসেন খোকাবাই কিন্তু বিএনপি রাজনীতি তখন নবীন ছিল। তিনি যদিও রাজনীতি করতেন, কিন্তু বিএনপি রাজনীতি সে ছিল নবীন। তারপরে কিন্তু এই কোতোয়ালি সূত্রপুরে মানুষ কিন্তু শেখ হাসিনাকে ভোট দেয়নি, তারা কিন্তু সাদেক হোসেন খোকাকে ভোট দিয়ে বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছে। তার পরবর্তী যতবারই ভোট হয়েছে
বেগম খালেদা জিয়া বারবারই 5-5টি আসনে বিপুলভাবে ভোটে জয়লাভ করেছেন। এটা অর্থ আমি বুঝি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি বলেন বেগম খালেদা সুস্থ কিনা, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ। তিনি 2-1 দিন ভিতরেই দেশে ফিরবেন। এটা পরে বলি। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে বেগম খালেদা জিয়াকে এবং তার পরিবারকে ধ্বংস করার জন্য এই ফেসে শেখ হাসিনা বিভিন্নভাবে চক্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার একটি মামলা দিয়েছেন। আপনারা জানেন সবাই, এই 2 কোটি টাকা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করা হয়নি। এই 2 কোটি টাকা ব্যাংকই আছে। এই 2 কোটি টাকা বৃদ্ধি হয়ে এখন প্রায় 8 কোটি টাকা হয়েছে। তারপরে কিন্তু এই ফেসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে 10 বছর সাজা দিয়েছে। শুধু সাজা দিয়ে ক্ষান্ত হয়নি, তাকে প্রায় 6 বছর তাকে অন্তরীণ কারাবরণ করতে হয়েছে। তিনি অসুস্থ ছিলেন। বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ সবাই কিন্তু বলেছিল তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হোক। বাংলাদেশের সমস্ত ডাক্তার যারা আছেন, সিনিয়র ডাক্তাররা, তারাও বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া আর কোনো চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হোক। কিন্তু ফেসিস্ট সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাননি, যাওয়ার সুযোগ করে দেননি। তারা চেয়েছিলেন বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় ধুকে ধুকে দেশের মাটি থেকে মরে যাক, তার জন্য দেশেই তার মৃত্যু হয়ে যায়, তিনি যেন বাঁচতে না পারেন। আপনারা দেখবেন মায়া, মোফাজ্জল হোসেন মায়া, তার কিন্তু 12 বছর সাজা হয়েছিল। সাজা নিয়ে সে মন্ত্রিত্ব করেছেন, সাজা নিয়ে সে দেশের বাইরে চিকিৎসা করেছেন। হাজি সিলমার সাজা হয়েছিল, সে তারপর সে এমপি ছিলেন, সে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। বেগম জিয়া তার 3 বারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়নি। অর্থাৎ শেখ হাসিনা একমাত্র বেগম খালেদা জিয়াকে ভয় পেত, ভয় পায় বলেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করেছিল। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি দেশে ফেরার পরে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং তার ফেরার মধ্য দিয়ে কি দেশে নির্বাচনী একটা উত্তাপ ছড়িয়ে পড়তে পারে, কি মনে হয় আপনার? আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির বেগম যে অসুস্থ হওয়ার পরে, জেলখানা যাওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন। তিনি দীর্ঘদিন রাজনীতি করেন। তিনি 91 নির্বাচন পরিচালনা করেছেন, 96 নির্বাচন পরিচালনা করেছেন, 2001 নির্বাচন পরিচালনা করেছেন। বাংলাদেশে গ্রামে গ্রামে তিনি ঘুরে বেরিয়েছেন। তৃণমূল পর্যায়ে তিনি ঘুরেছেন। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, এমন কোনো উপজেলা নেই, এমন কোনো পৌরসভা নেই যেখানে তারেক রহমান যাননি। তিনি বাংলাদেশের প্রতিটি এলাকার নেতাকর্মীদেরকে চেনেন। শুধু বিএনপি নেতাকর্মী নয়, আমি মনে করি বাংলাদেশের প্রতিটি এলাকার যারা সোশ্যাল ওয়ার্কার, যারা সামাজিক কর্মকাণ্ড করেন, সবাইকে তারেক রহমান চেনেন। আজকে বেগম জিয়া, আপনারা দেখেছেন এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিগত দিনে বেগম জিয়া যতদিন সুস্থ ছিলেন, বেগম জিয়া যেখানে গিয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমি মনে করি বেগম জিয়া দেশে ফেরার পরে অবশ্যই তিনি যেখানে যাবেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সময়। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার, অর্থাৎ বিভিন্ন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে রাখেন। তিনি এখনো কিন্তু বিএনপির চেয়ারপারসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সুস্থ যদি হন তাহলে অবশ্যই তারেক রহমানকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করবেন, দলকে সহযোগিতা করবেন। এবং বেগম জিয়া আসার সাথে সাথে আমি মনে করি বাংলাদেশের মানুষের একটি দাবি, এখন বাংলাদেশের মানুষ কিন্তু গত 16 বছর কিন্তু ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, সব নির্বাচনে কিন্তু দিনের ভোট রাতে দিয়ে শেষ করে ফেলেছে। বাংলাদেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। যার জন্য আমি মনে করি বেগম জিয়া দেশে আসলে অবশ্যই দেশের মানুষ আরও বেগবান হবে, আরও মনোবল বাড়বে। বিএনপির প্রতিটা নেতাকর্মী, শুধু বিএনপির প্রতিটা নেতাকর্মী নয়, জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতাকর্মীর মনোবল বাড়বে। সবাই
ঐক্যবদ্ধভাবে এই যে মানুষের একটি দাবি গত 16 বছর ভোট দিতে পারেনি, সেই ভোট সেটা আরও বেগবান হবে এবং এটা আরও ত্বরান্বিত হবে। জি, সাইফুল আলম নীরব, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন, অনেকক্ষণ বলেছেন। এবার আমরা একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসতে চাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না। এবং আপনি শুনলেন যে নীরব ভাই কিন্তু বলেছেন যে বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে ভোট দিতে পারেনি, ভোটের জন্য মুখে আছেন। বেগম জিয়া দেশে ফেরার পর আশা করা যায় যে নির্বাচনে যে এই যে চাওয়া পাওয়া যে প্রত্যাশায় এই কেন্দ্রিক তৎপরতা বাড়বে। সেক্ষেত্রে যে এই যে রিজভী ভাই বললেন যে মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে এই সরকার, অর্থাৎ একবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ডিসেম্বরে বা জুনে। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন, কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? বিএনপি তো ভাবছে যে মূলা ঝুলিয়ে রাখা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সহ আলোচক যারা আছেন এবং এশিয়ান টিভি যারা দেখছেন সবাইকে। দেখেন, আমি নীরব ভাইয়ের এই যে বক্তব্য এটার সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশের মানুষ গত 16 বছরে ভোট দিতে পারেনি, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন হয়নি, তার নিজের ভোটটা, নিজের মতামতটা সে প্রকাশ করতে পারেনি। কিন্তু নির্বাচন কিন্তু হয়েছে, গত 16 বছরে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে। তার মানে নির্বাচন আয়োজনটা মুখ্য না, মুখ্য হচ্ছে আপনার সঠিক ভোটটা দেয়া এবং ভোটাধিকার প্রয়োগটা করা। এক নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনী যে ব্যবস্থা যেটি ধ্বংস হয়ে গিয়েছে সেই ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করা। এখন আমরা যদি আজকে একটা নির্বাচন আয়োজন করি, এরকম নির্বাচন 14তে আয়োজন হয়েছে, 18তে আয়োজন হয়েছে, 24 আয়োজন হয়েছে, এটি কিন্তু এই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সমাধান না। কাঙ্ক্ষিত সমাধানটা কি? যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে, একটা ভোটাধিকার ব্যবস্থা, একটা নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য রাষ্ট্রের কিছু অর্গান সঠিকভাবে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের কিছু অর্গান সঠিকভাবে ফাংশন করা প্রয়োজন। প্রথম কি, আপনি যখন ভোট দিবেন, মনে করেন একেবারে আপনি একজন ফেরেস্তা লেভেলের সৎ মানুষ এসে নির্বাচন কমিশনের প্রধান বানালেন এবং রাষ্ট্রপ্রধান বানালেন, কিন্তু স্থানীয়ভাবে এই ভোটটা নিয়ন্ত্রণ করতেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা ওখানের ভোটের সময় যে ক্যাওস যেটা হবে সেটাকে সে মিটিগেট করবে। এই আইন শৃঙ্খলা বাহিনীর যদি সেই ক্যাপাবিলিটি বিল্ড আপ না হয়, তাদের মধ্যে যদি সেই স্বচ্ছতা এবং তাদের মধ্যে যদি সেই ধরনের নিরপেক্ষতা তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি যতই নিয়মকানুন করেন না কেন, আপনি কিন্তু সেই সঠিক ভোটটা আনতে পারবেন না। তার মানে আমাদের ভোটের আগেই, ভোটের স্বার্থেই আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সুষ্ঠু একটা সংস্কার এবং এটাকে একটা ক্যাপাবল বাহিনীতে তৈরি করা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমরা দেখেছি যে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, নির্বাচন ব্যবস্থা বলেন, বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান একক নিয়ন্ত্রণে একেবারেই আন্তরিকভাবে ধ্বংস করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার যদি না হয়, সেই 22 সালের যে আইন, যেই বিতর্কিত আইন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা, সেই কমিশন দিয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন এবং সেটার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেই দুর্বল প্রক্রিয়া দিয়ে, এই প্রক্রিয়া রেখে, এই প্রতিষ্ঠানগুলোর সমস্ত জিনিস ঠিক রেখে বাট উপর থেকে 2-1 পরিবর্তন করে যদি আপনি এই প্রতিষ্ঠানগুলো দিয়ে আবার আপনি 100 ভোটের আয়োজনও করেন, সেই ভোটগুলো কিন্তু আবার ওই ধরনের জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি কিন্তু মিট আপ করতে পারবে না। এখানে একটা প্রশ্ন আসে এরকম যে এই 16 বছর যে নির্বাচনী যে অবস্থা গেছে, এর আগে কিন্তু নির্বাচন হতো এবং মোটামুটিভাবে নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিভিন্ন সময় নির্বাচন হয়েছে। সেই সমস্ত নির্বাচন নিয়ে কিন্তু মোটা দেখে খুব বড় প্রশ্ন নেই। কিছু কিছু আমি এই জায়গায় সেই জায়গায় যদি তখন যদি এই প্রশাসন, পুলিশ বা সেনাবাহিনী, বিভিন্ন সময় সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, তখন যদি হতে পারে, কেন এত দিন পরে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন, ইতিহাসটাকে একটু ভিন্নভাবে দেখি। নির্বাচনটা সঠিকভাবে হয়েছে, কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কি চরিত্র দেখেছে দেখেন। আমরা এই নীরব ভাই বলেছেন যে খালেদা জিয়া আপোষহীনভাবে একটি লড়াই করেছেন এরশাদের বিরুদ্ধে। লড়াই করার মধ্যে দিয়ে আমরা কি হয়েছে, আমরা 91 বা 90-এর পরবর্তীতে বিএনপি একটা সরকার গঠন করেছে। সেই নির্বাচিত সরকার, ওই নির্বাচনটা তো বিএনপি নির্বাচিত হয়েই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, মোটা দাগে ছোটখাটো বিতর্কবাদে একটা শীর্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এসেছে। নির্বাচিত হয়ে এসে 96-এ বিএনপি ক্ষমতা ট্রানজিশনের সময় গিয়ে সে তত্ত্বাবধায়ক সরকার বা রাখা না রাখা নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে। তার মানে প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন না থাকে, প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি যথাযথ সংস্কার না করেন, এই আমরা 96-এর উদাহরণ দিয়ে, 15 ফেব্রুয়ারির নির্বাচনের উদাহরণ দিয়ে আমরা বলতে পারি নির্বাচিত সরকারও ক্ষমতা ছাড়ার ক্ষেত্রে গিয়ে প্রবলেম তৈরি করে। আবার দেখেন, যখন 2001-এ বিএনপি কিন্তু নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে, আসার পরে 2006-এ গিয়ে নিজস্ব বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধান চেঞ্জ করে বয়স বাড়ানোর যে কাহিনী, সেটি কিন্তু নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে হয়েছে।
তার মানে কি আমার প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে নির্বাচনী এবং আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে যে এরপরে দেখেন 2008-এর নির্বাচনের পরে 14, 18, 24 তো আমরা জানি, এটা আলাদা করে বলার দরকার নেই। এইরকম একটা দানব আমাদেরকে সরাতে 15 বছর লেগেছে এবং 2000 মানুষের রক্ত লেগেছে। আমার কথা হচ্ছে যে আপনি যে মূল প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে সরকারের মধ্যে কেউ মূলা ঝুলাচ্ছে কিনা, তালবাহানা করছে কিনা, ষড়যন্ত্র করছে কিনা। আমরা স্পষ্টত বলতে চাই এই সরকারকে আমরা দীর্ঘদিন সারা জীবন ক্ষমতায় রাখার জন্য নিয়ে আসি নাই। এই সরকারের স্পষ্টত ম্যান্ডেট দুইটা। একটা ম্যান্ডেট হচ্ছে যেই 24-এর যেই দানবকে আমরা সরিয়েছি গণঅভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই দানবকে সরানোর মধ্য দিয়ে মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন ঠিকভাবে ফাংশন করে এইরকম একটা ন্যূনতম একটা মৌলিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। 1 2 নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা একটা প্রশ্ন 3 জোটের রূপরেখা 90-এর কথা বলেন, সেইখান থেকে আমরা ক্ষমতার ট্রানজিশন, যে ক্ষমতার পরিবর্তনটা যে হবে সেই ট্রানজিশনে বাংলাদেশের মানুষ একমত হতে পারে নাই। তার মানে এই সরকার একটা ব্যবস্থা ডেভেলপ করতে হবে যেই ব্যবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকটা নির্বাচিত সরকার যেন ক্ষমতা ট্রানজিশনের মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় যায়। এই দুইটা জিনিস এবং তৃতীয় একটা জিনিস এক যোগ হয়েছে, সেটি হচ্ছে আমার যেই শহীদ ভাইয়েরা মারা গেছেন, যেই ভাইয়েরা আহত হয়েছেন, তাদের একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই 3টা জিনিস সরকার দ্রুত সময়ের মধ্যে করে নির্বাচন দিয়ে ক্ষমতা ট্রানজিশনের একটা সুষ্ঠু ব্যবস্থা তৈরি করে দিয়ে এই সরকারকে যেতে হবে। এনসিপি এই জায়গায় খুবই পরিষ্কার যে সরকারের কোনো দায়িত্ব অবহেলা করলে চলবে না। সরকার যদি বিচারের ক্ষেত্রে তালবাহানা করে আমরা রাস্তায় দাঁড়াবো, সরকার যদি প্রতিষ্ঠান সংস্কারের ক্ষেত্রে তালবাহানা করে আমরা রাস্তায় দাঁড়াবো, সরকার যদি নির্বাচন না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করা এবং দীর্ঘস্থায়ী করার চেষ্টা করে আমরা রাস্তায় দাঁড়াবো। কিন্তু কোনো একটা দলকে যদি খুশি করার জন্য কোনো একটাকে মিস দেয় তাহলে আবার ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আরো শুনবো। সেখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের জবাব নেব। সেটা হচ্ছে যে এই যে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা বাংলাদেশে এই মুহূর্তে এটাই সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত বিষয়, যে নির্বাচনটা সময় মতো হবে কিনা, এবং বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বড় দাবি যে নির্বাচনটা দ্রুত দেয়া হোক। আর এর বিরুদ্ধেও কিছু শক্তি বা কিছু রাজনৈতিক দল অবস্থান নিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে বিএনপি এত বড় গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দল হওয়ার পরেও কেন সরকারের কি এমন কর্মকাণ্ড ছিল বা আছে যার কারণে বিএনপির ভেতরে এক রকমের চাপ অনুভব হচ্ছে বা এক ধরনের সংশয় তৈরি হচ্ছে যে নির্বাচনটা হবে কিনা, সেক্ষেত্রে যত দ্রুত নির্বাচন আদায় করে নিয়ে যায় ততই ভালো। এবং ফয়সাল মাহমুদ, এখানে প্রশ্ন কিন্তু দুইটা থাকছে, একটা বিএনপির অঙ্গন থেকে, আর ফয়সাল মাহমুদ যেটা বললেন, আমরা এতদিন ধরে দেখে আসছিলাম বা জেনে আসছিলাম যে এনসিপি এবং এই সরকার, বর্তমান উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তী সরকার, তাদের ভেতরে একটা সখ্য ভাব ছিল বা আলোচনা ছিল। কিন্তু ফয়সাল মাহমুদের আজকের এই বক্তব্য থেকে মনে হচ্ছে যেন তারাও সরকারের বিরুদ্ধে কিছু কর্মসূচি দিতে প্রস্তুতি গ্রহণ করছে, এরকম একটা আবহ তৈরি হলো। আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে প্রশ্ন ছিল, দুইটা পর্বের প্রশ্ন ছিল, নিশ্চয়ই স্মরণে রেখেছেন। আমি কি প্রশ্ন করবো নাকি আপনি বলা শুরু করবেন? ধন্যবাদ, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা আলোচক সহ আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুনছিলাম, আসলে এই যে দুজন নেতারা কথা শুনছিলেন তাদের কথার মাঝে কিন্তু উত্তর আছে। আপনি যেটা বলছিলেন যে বিএনপি কোনো চাপ অনুভব করছে কিনা, আমি কিন্তু পলিটিক্যাল রিপোর্টার এবং দীর্ঘ 21 বছর এই বিএনপি অংশের রিপোর্ট করি। আপনার কাছে কি কখনো মনে হয় বিএনপি বর্তমান অবস্থায় এসে চাপ অনুভব করবে? বিএনপি তো ফুরফুরা আছে, বিএনপির চাপ অনুভব করা, কিন্তু বিএনপি নেতাদের কথাই না, বিএনপির কথা সেটাই আমি আসছি, চাপ অনুভব করার কোনো প্রশ্ন নেই। বিএনপি যেটা বলছে যে বিএনপির অসংখ্য নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের কাছে কিন্তু বিএনপির একটা জবাবদিহি আছে। সাইফুল আলম নীরব ভাই যখন এলাকায় যায় তখন কিন্তু শুধুমাত্র বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকজন তাকে প্রশ্ন করে না, সাধারণ মানুষও কিন্তু, তার ভোটারও কিন্তু প্রশ্ন করে ভোটটা কবে হবে, ভোটটা কবে হবে। এবং আমাদের দেশে ভোটের যে উৎসব, সেই উৎসব সবশেষ কবে হয়েছিল মানুষ মনে করতে পারছে না। বিশেষ করে এখন যারা আন্দোলন করেছে, জেনজি যারা, এরা কিন্তু, এদের মধ্যে যারা 18+ হয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ভোট তারা যাকেই দেখ, বিএনপিকে দেখ, এনসিপিকে দেখ, জামাতকে যাকে দেখ, কিন্তু ভোটটা তো হতে হবে। বিএনপি কিন্তু একটিবারও বলে নাই যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাই, বলছে এটা সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। এখানে কনফ্লিক্ট যেটা হয়েছে এনসিপির সঙ্গে, এনসিপি বলছে যে দীর্ঘ আন্দোলন হলো, সংগ্রাম হলো, এত মানুষ জীবন দিল, তাহলে কেন দিল? শুধু কি ভোটের জন্য? তা তো না। তো এই যে ফ্যাসিস্টদের বিচার হতে হবে, ক্ষমতার পালাবদল যেটা হবে সেটা সুষ্ঠুভাবে হতে হবে, এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার হতে হবে। তো
এই প্রতিষ্ঠানগুলো সংস্কার কি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসে সম্ভব? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্ষমতার পালাবদল, এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? এখন এনসিপি যদি ক্ষমতায় যায়, এনসিপি কীভাবে গ্যারান্টি দিবে যে এনসিপি দানব হয়ে উঠবে না? এটা কিন্তু আগে থেকে কেউ গ্যারান্টি দিতে পারে না। এবং এনসিপি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন জায়গায় বলে যে পারিবারিক রাজনীতির বিরুদ্ধে তারা। তো এখন আমার সহ-আলোচক শান্ত, উনি পারিবারিক রাজনীতির বিরুদ্ধে বলতে পারে, কারণ উনি হয়তো বিয়ে করেছেন বা করেননি। তো উনার যখন সন্তানাদি হবে, এখন থেকে 30 বছর পরে বোঝা যাবে উনি কি পারিবারিক রাজনীতি করতে চান কি চান না। এই মুহূর্তে যদি উনি বলে আমি পারিবারিক রাজনীতি চাই না, তাহলে খুব শুনতে কথাটা খুব সুন্দর লাগবে। 30 বছর পরে কিন্তু বাস্তবতাটা এটা নাও হতে পারে, নাও থাকতে পারে। এই তো এখন নির্বাচনটা জরুরি, এটা সবাই বোঝে। একই সঙ্গে কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ কথাই বলছে, বিচারটাও জরুরি। এই সরকারের সঙ্গে যে আপনি বলছেন এনসিপির দূরত্ব আছে কিনা, কোনো দূরত্ব নেই। এই যে সক্ষতা অটুট আছে, এবং যা দেখছেন এগুলো দেখানো, অর্থাৎ ঠিক মানে আমরা চোখের সামনে যা দেখি আর সারফেসে যা আছে দুটা কিন্তু এক না। চোখের সামনে আমরা অনেক ঘটনা দেখি, দেখবেন যে সরকারের বিরুদ্ধে তারা অনেক কিছু স্লোগান দিচ্ছে, কিন্তু বাস্তবতা তাদের অন্তরের চাহিদা কিন্তু এটা না। আপনার কিন্তু মানতে হবে বাস্তবতাটা কি। এই যে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, আসিফ মাহফুজ আলম না, আসিফ মাহমুদ তো এটা মানে সরকারের থাকা, আসিফ মাহমুদ কিন্তু সজীব ভুঁইয়া কিন্তু এটা বলেছে যে আমি রাজনীতি করব, সেটা যে এনসিপি করতে হবে তা তো তিনি নিশ্চিত করে বলতে পারছেন না, আমি অন্য দলে তো করতে পারি। সেটা এখানেও তো প্রশ্ন থাকে, সেটাও কি সরকার থেকে যাওয়ার জন্য চেষ্টা কি না? সরকারের সেটা তারা উত্তর দিবে, কিন্তু আমার একজন সাংবাদিক হিসেবে আমার বক্তব্যটা হচ্ছে, মূল বক্তব্য সেটা হচ্ছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ঠিক রাখতে হবে। নির্বাচনের মুহূর্তে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, কারা নির্বাচন করবে, এখানে কিন্তু বিশ্বাস এবং অবিশ্বাসের একটা জায়গা আছে। বিগত দিনে যারা ফ্যাসিবাদকে লালন পালন করেছে তারা কি সবাই মরে গেছে, আকাশে উড়ে গেছে নাকি বাংলাদেশে? এখানে একটা প্রশ্ন আছে যে যারা ফ্যাসিবাদকে লালন পালন করেছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে তো তারা বিএনপির পক্ষে যাওয়ার কোনো কারণ নেই বা এনসিপির পক্ষে যাওয়ার কারণ নেই। সেক্ষেত্রে কি প্রশাসনটা নিউট্রাল হয়ে যেতে পারে না? সম্ভাবনা সেটা আপনার কাছে এই বাংলাদেশের প্রশাসনে আপনি বিশ্বাস করেন, আপনি নিজে একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনার কাছে মনে হয় এরা একবারে এক রাতের মধ্যে তারা দুধে দেওয়া তুলসী পাতা? না, এখানে যে এই যে আমি কথা বললাম যে যেহেতু তারা ফ্যাসিবাদের পক্ষে ধরে নিচ্ছি, যেহেতু তারা ফ্যাসিবাদের পক্ষের লোক, বিএনপি তো আর ফ্যাসিবাদের পক্ষে না, আবার এনসিপিও না, সেক্ষেত্রে তারা কার পক্ষে যাবে? অতএব তারা তো নিরপেক্ষ থেকে কাজ করার কথা। তারা নিরপেক্ষ থাকবে না, তারা একটা ভেজাল লাগাবে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবে। এবং আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে এই মুহূর্তে প্রেক্ষাপট, আপনি দেখেন নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। আমাদের সামনে কি ইস্যুটা কি? এখন বাংলাদেশের সামনে ইস্যুটা কি? নির্বাচন। একটা গণতান্ত্রিক সরকার, যে গণতান্ত্রিক সরকার আসবে এবং দেশের উন্নয়ন অগ্রগতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাই তো? এখানে আপনার করিডোর প্রশ্ন কেন আসে? এখানে আপনার অন্যান্য চুক্তির প্রশ্ন কেন আসে? এখানে বিনিয়োগ সম্মেলনের প্রশ্ন কেন আসে? বড় বড় দেশগুলো যতই আপনি দেখানোর কথা বলতেছেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। তারা কিন্তু স্পষ্টই বলছে, হয়তো আপনার সঙ্গে আমার আলোচনা একটা হলো, কিন্তু পেছনে কিন্তু প্রেস রিলিজ দিয়ে বলে দেওয়া হচ্ছে না, আমরা কোনো নির্বাচিত সরকারের ছাড়া কোনো ধরনের আমরা চুক্তিতে যাব না, কোনো আলোচনায় যাব না। এবং এটাই বাস্তবতা। এমন অনেক আইন আছে যেগুলো সংসদ ছাড়া কিন্তু আপনি চাইলেও পাশ করতে পারবেন না। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কমিশনগুলো করা হয়েছে, এই সংস্কার কমিশন অনেক ভালো ভালো সুপারিশ করছে। যদি নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন না করে আপনি কি করতে পারবেন? সুতরাং আন্ডারস্ট্যান্ডিং একটা বড় বিষয়। এনসিপি বলেন, বিএনপি বলেন, বা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখবেন ভারত যখন আমাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছিল, এই যে প্রফেসর ইউনূস যেই জাতীয় ঐক্যের কথা বলেছেন, এবং সেখানে আপনি দেখবেন বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল হাত উঠিয়ে একটা খুব মাইলস্টোন একটা ছবি কিন্তু, এবং তারপর থেকে কিন্তু ভারতের মানে পররাষ্ট্রনীতি অনেক পরিবর্তন কিন্তু এসেছে। অর্থাৎ বাংলাদেশ যদি এক থাকে তাহলে অনেকেই অনেক কিছু করতে পারবে না। এই মুহূর্তে যেটি দরকার সেটা হচ্ছে রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল আলম নীরব। আমি আবারও আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে যে সেকেন্দার মানে একটা কথা বলছেন যে ঐক্য দরকার, এবং তিনি যথার্থই বলেছেন যে যদি ঐক্য থাকে তাহলে দেশের ভেতরের কোনো অপশক্তি, যেমন এই যে জুলাই 24-এর যে চেতনা, সেই চেতনার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারবে না, তেমনি দেশের বাইরের কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তার উদাহরণ দিয়েছেন বিশেষ করে ভারতের যে ভূমিকা, এবং
একটা পর্যায়ের ভূমিকা, পরবর্তী পর্যায়ের ভূমিকা, এই নিয়ে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাই। সেক্ষেত্রে এই ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি দেশের সবচেয়ে বড় দল হিসেবে, মানে দায়িত্বশীল দল হিসেবে এবং তিনবার সরকার পরিচালনা করার দল হিসেবে কি ভূমিকা রাখতে পারে, বা আপনারা এই ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করতে চান বা করবেন? অশেষ ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমাদের এনসিপি নেতা ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি তার বক্তব্যে স্বীকার করেছেন বাংলাদেশের জনগণ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে কিন্তু এই সরকারের অনেক উপদেষ্টা বা অনেক সমন্বয়ক তারা কিন্তু স্বীকারই করে না যে 16 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। তারা মনে করে যে 15 বছর আন্দোলন, 15 দিন আন্দোলনেই দেশ ফ্যাসিস্টের পতন হয়ে গিয়েছে। এই জন্য যেহেতু বললেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করতে হয়েছে, তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা বলেন বা ভাবেন যে 15 দিনে ফ্যাসিস্টের পতন হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। স্বাধীনতা যুদ্ধ কিন্তু একদিন হয়নি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন, 66 আন্দোলন, 69 আন্দোলন, 70-এর নির্বাচনী যুদ্ধের আন্দোলন, তারপর কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। প্রায় 20 বছর লেগেছে। আর এই ফ্যাসিস্টের পতন জুলাই আগস্টেই হয়নি, সেই প্রায় 16 বছর লেগেছে টানা আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন করতে কিন্তু বিএনপির ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, অনেক শত শত বিএনপি নেতাকর্মী গুম হয়েছেন, তারেক রহমান পঙ্গু হয়েছেন, বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী বিনা অপরাধে জেল কেটেছেন। শুধু বিএনপির নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী জেল কেটেছেন এই গত 16 বছরে। এটার রেজাল্ট পেয়েছি আমরা আগস্ট বিপ্লবে। এখন আপনি যে প্রশ্নটি করলেন সেটি হলো যে ঐক্য প্রতিষ্ঠায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে তার বারবার বক্তব্যে কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকারের ভাইয়ের যারা আছেন, সব রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি 5ই আগস্টের পরেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে, প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার নির্বাচন হলে যদি বিএনপি নির্বাচিত হতে পারে, বিএনপি একটি জাতীয় সরকার করবে সব দলকে নিয়ে, জাতীয় সরকার হবে। তারপর আর কি চান? তারপর আমরা আর কি চাইতে পারি? আরেকটি কথা বলতে হয়। এখানে আমাদের এনসিপি ভাই বলেছেন সংস্কার, বিভিন্ন অর্গানগুলোর সংস্কারের ব্যাপারে। সংস্কার করতে আমাদের সম্মানিত আমাদের সাংবাদিক ভাই বলেছেন সংস্কার করতে তো অনেক কয়েক মাস লাগবে। আমাদের ঠিক নেই। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সংস্কার চলতেই থাকবে। আর আবার বলেন এই বিএনপি আসলে বিএনপি সংস্কার করবে কিনা। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে সংস্কার করেছেন একমাত্র বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তিনি প্রথম সংস্কার করলেন, তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। তিনি আওয়ামী লীগ আমলে 4টি পত্রিকা ছিল, শেখ মুজিব আমলে তিনি সকল পত্রিকা তিনি ওপেন করে দিয়েছেন। এই ধারাবাহিকতা একটু কথা বলি, আমি একটু বলে নেই। তারপরে বলতে চাই সবচেয়ে বড় সংস্কার করেছে বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া। 91-তে নির্বাচন হওয়ার পরে বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি চালু করেছেন। বিএনপির গণতন্ত্র কিন্তু ছিল রাষ্ট্রপতি সরকার, সেটা বেগম জিয়া বাদ দিয়ে তিনি দেশের কথা চিন্তা করে তিনি সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় সংস্কার। তাহলে আমি বলতে চাই যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা চিন্তা করেই, যেহেতু আওয়ামী লীগ বিভিন্ন অর্গানগুলো ধ্বংস করে দিয়েছে, তিনি কিন্তু আজ থেকে 3 বছর পূর্বেই 31 দফা দিয়ে বাংলাদেশের সকল সংস্কারের কথা তিনি বলেছেন। আমি মনে করি যদি আগামীতে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় আসীন করে বিএনপিকে দল সরকার করার সুযোগ দেয়, বিএনপি অবশ্যই এই সংস্কারগুলো করবে, যেহেতু বিগত দিনে একমাত্র প্রমাণ বিএনপি সংস্কার করেছে বাংলাদেশের মাটিতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ নীরব ভাই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে প্রশ্ন।
নীরব ভাইয়ের আলোচনার রেশ ধরে আমি প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের পক্ষ থেকে যে বক্তব্য এসেছিল যে নির্বাচন সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পর একটা জাতীয় সরকার গঠন করা হবে, এবং তিনি একথাও বলেছেন একটা সময় যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, এবং তিনি যে জাতীয় সরকারের বক্তব্য দিয়ে রেখেছেন তার উপরে কেন আপনারা আস্থা রাখছেন না, এবং আপনাদের যে সংস্কারের চাহিদা, বিএনপিও সংস্কারের বিরোধী না তো, বরং আজকে যে সংস্কার আলোচনা হচ্ছে এই সংস্কারের আলোচনার বিষয়ে তো অনেক আগেই আসলে বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। তাহলে কেন আপনারা এই জায়গায় আস্থা রাখছেন, এবং কেন আপনারা বলছেন যে সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচন হতে হবে? যুক্তিটা কি? ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে প্রশ্ন ছিল যে তারেক রহমানের যে ঐক্যের ডাক, জাতীয় সরকার গঠনের ডাক, সংস্কার প্রস্তাব আরও অনেক আগে তার পক্ষ থেকে দেয়া, এত কিছুর পরেও আপনারা আস্থা রাখতে পারছেন না, সেক্ষেত্রে কেন পারছেন না, এবং আপনারা কি এখানে একটা বিভেদ তৈরি করছেন কিনা দেশে? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রশ্নটা খুব সহজ। সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন হচ্ছে যে বিএনপির উপরে কেন আমরা আস্থা রাখছি না। আমরা একটা রাজনৈতিক দল, বিএনপি যে সংস্কার দিয়েছে, বিএনপি যখন আপনারা রাজনৈতিক দল ছিলেন না তখনও রাখেন, ওটাই বলছি যে রাজনৈতিক দল বলেন বা দেশের জনগণ বলেন বা রাজনীতি সচেতন মানুষ বলেন, সেই জায়গায় বিএনপির উপরে আস্থা রাখার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই সরকার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বসেছে। সরকারের কাছে অ্যাজ এ রাজনৈতিক দল কিংবা জনগণ হিসেবে আমাদের কিছু প্রত্যাশা আছে। আমরা সেটার জন্য বলছি যে সরকার সে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করবে কিনা, পূরণ করতে পারবে কিনা। বিএনপি ক্ষমতায় আসার পরে কি করবে সেটা তার রাজনৈতিক ম্যান্ডেট, সেটা তার নির্বাচনী ম্যান্ডেট। তো সেই জায়গায় আস্থা রাখার সাথে সরকার যদি সংস্কার না করে সেই প্রশ্নতলা আমি বন্ধ রাখতে পারি না। এটা খুব পরিষ্কার, এই জায়গাটা আমাদের আলাদা করতে হবে। কারণ বিএনপি কিন্তু এখনই আমরা সরকার হিসেবে ট্রিট করছি না, বিএনপি নিজেও সরকার মনে করছে না। মানে আমাদের দাবিটা এবং আমাদের স্পষ্ট আকাঙ্ক্ষাটা সরকারের প্রতি, কারণ সরকার এই শহীদদের রক্ত মারিয়ে আসলে এই সংসদে বসেছে। 2 নম্বরে যেটা হচ্ছে যে জাতীয় সরকার বলেন কিংবা 31 দফার কথা বলেন, দেখেন 31 দফার একটা ইন্টারেস্টিং জায়গা আছে। 31 দফা কিন্তু বিএনপির একক দফা না। বিএনপি নিজে যখন 27 দফা দিয়েছে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের জায়গা থেকে একটা সমঝোতা বলেন বা চাপাচাপি বলেন, সেটার মধ্যে দিয়ে 31 দফা আলাপ আলোচনা করে সেটার মধ্যে 31 দফা এসেছে। সেই 31 দফা যখন এসেছে তখন কিন্তু বিএনপি একটি নির্যাতিত দল, এবং সে তখন ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগের চরম নিপীড়নের শিকার। তার মানে আমাদের ওই 31 দফার মধ্যে যদি সংস্কার থাকে, ভাই বলেছে 31 দফার মধ্যে তো সমস্ত সংস্কার আছে। আবার যখন আমরা বলছি যে সংস্কার প্রয়োজন, তখন বলছে সংস্কার তো চলমান প্রক্রিয়া, সারা জীবন চলবে। এখানে দুইটা আলাপ, একটা হচ্ছে 31 দফা যে বিএনপি যেই সময় দিয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো বিএনপি এখন ধারণ করে কিনা, সেটার ভিত্তিতে জাতীয় যে জুলাই সনদ এবং যে সর্বদলীয় যে ঐক্যমতের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এখন আসা সম্ভব কিনা সেটি আমাদের দেখা দরকার। দ্বিতীয় জায়গা হচ্ছে সংস্কারের কথা বললেই কেউ কেউ বলেন যে সংস্কার তো লাইফ টাইম প্রসেস। ভাই, এটি খুবই একটা সাধারণ আলাপ যে লাইফ টাইম প্রসেস নিয়ে আসলে আমরা এই সরকারের সাথে আলাপ করি না। আমি এখানে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এর ভিতরে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে কিনা, এই প্রশ্ন আপনার ভিতরে কেন তৈরি হয়েছে? না, এই প্রশ্ন বিএনপি আমার ভিতরে তৈরি হওয়ার প্রসঙ্গ না। সেটা হচ্ছে যে এটা খুবই ফিজিবল যে জুলাই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে আমরা একটা জুলাই চার্টার তৈরি করতে চাই, সেই চার্টারে বিএনপি মতামত দিবে এবং সরকার সেই চার্টারটা এক্সিকিউশন করবে। এখানে আমার সন্দেহেরও জায়গা নাই, আবার অতি কনফিডেন্টেরও জায়গা নাই যে বিএনপি এটা করবে। এর জায়গায় নিউট্রাল। আমি যেটা বলছি সেটি হচ্ছে যে আমরা যে সংস্কার প্রশ্নটা আসলেই যে বলি যে এটা হচ্ছে সারা জীবনের লাইফ টাইম প্রক্রিয়া, এটা বলে আমরা যে সংস্কারটাকে একটু লেন্দি করার চেষ্টা করি কিংবা না করার চেষ্টা করি, এটা তো প্রসঙ্গ না। 6টা কমিশন হয়েছে, বা 6টা কমিশনের মনে করেন মোরাললে 600 সংস্কার প্রস্তাবনা আছে। আলাপটা হচ্ছে এই 600 সংস্কার প্রস্তাবনার সাথে আপনি কতটুকুতে একমত, কতটুকুতে একমত না। সেখানে তো লাইফ টাইম সংস্কারের প্রক্রিয়া এখানে কেউ ইনক্লুড করছে না। এখন জায়গাটা হচ্ছে যে আমরা বিএনপির জায়গা থেকে, যেমন মনে করেন একজন ব্যক্তি পরপর কিংবা সারা জীবনের জন্য 2বার প্রধানমন্ত্রী থাকবে কিনা, এটা তো লাইফ টাইমের প্রশ্ন না, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন। রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্ত নেবে, এবং আমরা বলছি না যে এই সরকার সব সিদ্ধান্ত এক্সিকিউট করে যেতে পারবে। বিষয়টা হচ্ছে যে কে কি মনে করে এবং সরকারের একটা অবস্থান প্রকাশ করবে, যেটি রাজনৈতিক দলগুলো নির্বাচনের মধ্যে দিয়ে যখন আসবে তখন এই জুলাই চার্টারটা সে মেনটেন করে কিনা সেটার ভিত্তিতে তখন বিবেচনা করবে। কিন্তু এখন যদি আপনার জুলাই চার্টারটাই তৈরি না হয়, কিংবা এখন যদি আপনার এই প্রতিষ্ঠানগুলো একটা মিনিমাম একটা মৌলিক সংস্কারগুলো তৈরি না হয়, তাহলে তো আপনি এই নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকতে পারবেন না। তো আমাদের জায়গা থেকে হচ্ছে কথা হলো যে সংস্কার চলমান প্রক্রিয়া হলেও
সেই চলমান প্রক্রিয়ার অংশ এখন বাস্তবায়ন করা প্রয়োজন, এবং আমরা বলছি না সমস্ত সংস্কার করতে হবে, আমরা বলছি মৌলিক সংস্কারগুলো করতে হবে। এবং মৌলিক সংস্কার আমরা সুস্পষ্ট ব্যবস্থা দিয়েছি, যেই সমস্ত সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, যেই সমস্ত সংস্কারগুলো করলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, এবং যেই সমস্ত সংস্কারগুলো করলে এই শহীদদের বিচারটা আসলে তৈরি হবে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে আসলে আমরা বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি কিনা, শত্রু মনে করি কিনা, কিংবা সংশয় তৈরি হচ্ছে কিনা, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলছি যে এই রাষ্ট্রের ইতিহাস এবং এই রাষ্ট্রের জনগোষ্ঠীর সাথে রাজনৈতিক শক্তিগুলো, ক্ষমতাবানরা যেই প্রতারণা করেছে গত 50 বছর 100 বছর যাবৎ, সেইখান থেকে আমাদের অভিজ্ঞতা ভালো না। দেখেন 47-এ আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলে এসেছি, পাকিস্তানিরা আমাদের সাথে বেইমানি করেছে। 71-এ আমরা রক্ত দিয়ে এসেছি, আওয়ামী লীগ আমাদের সাথে বাকশাল তৈরি করে বেইমানি করেছে। 90-এ আমরা হচ্ছে এরশাদ বিরোধী পতন করেছি, আমি সেই আলাপ আগেও করেছি যে নির্বাচনে যখন এসেছে তখনই দলগুলো ছলাকলা তৈরি করেছে। তার মানে আমাদের কিছু দৃশ্যমান কিছু জায়গা এবং দৃশ্যমান কিছু অগ্রগতি আমরা দেখতে চাই, এবং সুস্পষ্ট জায়গা যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভাই তো বলেছেন যে গত 16 বছর যে নিপীড়ন হয়েছে, কিংবা ইলিয়াস আলীর মতো ব্যক্তিরা গুম হয়েছে, আয়নাঘরে থেকেছে, এই জায়গাগুলোতে যে আওয়ামী লীগ দল হিসাবে গত 15টা বছর 16টা বছর যে নিপীড়নটা করলো, আপনি আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা না করে কিভাবে আসলে আপনি নির্বাচনে যান? কারণ আওয়ামী লীগ প্রশ্ন যদি আপনি মীমাংসা না করেন, তাহলে আপনি নির্বাচনে গেলে তো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। তার মানে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করতে হবে। বলছি না আমার সাথে একমত হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো বলেছেন। আপনার কাছ থেকে যে আপনার আলোচনা থেকে একটা প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নটা আমি সেখান থেকে মানে আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে যে শান্ত বলছিলেন যে পাকিস্তান এই পূর্ব অঞ্চলের মানুষের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। 71-এ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা বাকশাল কায়েম থেকে শুরু করে আরও অনেক অনৈতিক রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে এই দেশের জনগণের সাথে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন। 90-এর পরে কি হয়েছে উনি তার মতো করে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ধরে নিচ্ছে এরকম একটা নির্বাচনে এনসিপি ক্ষমতায় আসে, এবং তখন এইরকম হবে না, তার নিশ্চয়তা আমরা কীভাবে পেতে পারি? এটা হলো এনসিপির জায়গা থেকে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি ধরে নিচ্ছি আমরা যে সংস্কারের মাধ্যমে এই যে বেসিক যে সংস্কার তারা দাবি করছে বা বিভিন্ন অঙ্গন থেকে উঠছে, সেই সমস্ত সংস্কার করার পরে কি করে এনশিওর হবে যে এই প্রস্তাবনা, এই যে সংস্কারগুলো করা হলে সেগুলো আর উল্টে যাবে না? যেমন শেখ হাসিনার আমলে যাতে সেনা অভ্যুত্থান না ঘটে, তার জন্য কিন্তু সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা ছিল, বাট সাংবিধানিক ব্যবস্থা দিয়ে কোনোদিন সেনা অভ্যুত্থান বা কোনো অভ্যুত্থান ঠেকানো যায় না। একইভাবে যদি সংস্কার সমস্ত সব কিছু কাগজে কলমে লিখিত হলো, পরবর্তীতে যদি তা বাস্তবায়ন না করে, তাহলে কি করার থাকে? সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। এটি খুব একটা মানে মৌলিক প্রশ্ন যে আমরা তো বিএনপিকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, এনসিপি তো নতুন রাজনীতি, তাদেরকে তো আমরা দেখিনি। এটা তারা কী করবে ক্ষমতায় যাওয়ার পরে বুঝবেন। আসলে ওই যে মা খালারা যে ভাত রান্না করে না, ভাত রান্না করলে তারা কিন্তু সবগুলি ভাত টিপে টিপে দেখে না, একটা ভাত তারা টিপ দিয়ে দেখলেই বুঝে যে ভাত হয়েছে কি হয় নাই। তো এনসিপি ভবিষ্যতে কি করবে সেটা বড় প্রশ্ন। কিন্তু এনসিপির সার্জিস আলমের অবস্থা, এলাকায় যাওয়া থেকে শুরু করে সব বিষয় তো আমরা জানি। হান্নান মাসুদ সাহেব দামি গাড়িতে চড়তেছে, বলতেছে জামাতের এক ব্যবসায়ী, জানি তো। আমি কিন্তু জুলাই এই যে অভ্যুত্থানের আমি পক্ষে, এবং এই যে এত মানুষের আত্মত্যাগ আমাকে ব্যথিত করে। আমি নিজে রাজপথে ছিলাম, আমি কিন্তু এটার একজন মানে গণমাধ্যম কর্মী, আমিও যোদ্ধা। তা আমি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা দেখেছি। এখন যদি আপনি আপনার ব্যক্তিগত স্বার্থে কোনো এমন কোনো সিদ্ধান্ত নেন যেটা আমাকে আহত করে, আপনি আমার যতই ভাই হন, আমি আপনার বিরুদ্ধে বলবো। এনসিপির প্রতি মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল, তাদের কিছু কিছু নেতার অদূরদর্শী সিদ্ধান্ত এবং অপরিপক্ক আচরণের কারণে এগুলো কিন্তু এর মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি দেখবেন এনসিপির শুরুর দিকে যেই কর্মসূচিগুলি বাস্তবায়ন হতো, সেখানে মানুষের ঢল ছিল। এখন দিন যত যাচ্ছে এনসিপির এগুলি কিন্তু মানুষ তারা ভাড়া করে আনছে। বাইতুল মুকাররমের সবশেষ যে প্রোগ্রামটা হলো, সেখানে কয়েকটি গণমাধ্যম বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছে, অনেক মহিলাকে প্রশ্ন করেছে, আপনারা কেন আসছেন? বলতে পারছে না। আপনারা কার জন্য আসছেন? বলতে খালেদা জিয়া। বলে কেন আসছেন? শেখ হাসিনা রিয়া। মানে আসলে তো তাকে ভাড়া করে আনা হয়েছে, সে তো
এনসিপি কে ধারণ করে না। আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে এনসিপি কে কেন লোক ভাড়া করে আনতে হবে ভাই? এনসিপি কে কেন লোক হায়ার করতে হবে? মানুষ তো মানে দলে দলে এনসিপিতে চলে যাবে। এনসিপির কি টাকার সমস্যা হবে? লোকজন তো স্বেচ্ছায় এনসিপিকে টাকা দিয়ে বড় করবে। কিন্তু মূল জায়গাটা কোন জায়গায়, যেটা আপনি প্রশ্ন করলেন যে বিএনপিকে দেখেছে, আওয়ামী লীগকে দেখেছে, এনসিপিকে দেখে নাই। যখন সার্জিস আলমের অদ্ভুত দেখে, যখন এই যে হান্নান মাসুদের সেই গাড়ি দেখে, তখন মানুষ বলে যে বুঝে গেছি। যতই আমার সহ আলোচক উনি ভালো, আর অনেক বলবো অনেকেই ভালো আছে, কিন্তু ওই যে সামনে তো ভালো তো সব আসে না, খারাপগুলি তো সামনে আসে। যখন খারাপগুলো সামনে আসে, মানুষ প্রশ্ন কিন্তু এই খারাপগুলো নিয়েই করে। তো আপনার এটা নতুন করে মানুষকে বোঝানোর কোনো সুযোগ নেই যে এনসিপি যে খুব ভালো কিছু হবে। হ্যাঁ, যদি নির্বাচিত হয় আমরা অপেক্ষায় থাকবো, যদি এনসিপি ক্ষমতায় আসে এরকম মিরাকেল এনসিপি কিছু করবে, সেটা আমরা অপেক্ষায় থাকবো। একই সঙ্গে বিএনপির কাছেও কিন্তু জনগণের কিন্তু আকাশচুম্বী প্রত্যাশা, বিগত দিনে মানুষ ভোট দিতে পারে না। এখন নতুন করে বিএনপি ক্ষমতায় এসে যেই দুর্নামগুলি হয়েছে, কিছু কিছু দুর্নাম তো হয়েছে না, এবং সে সমস্ত দুর্নামের কারণে অনেক সমস্যা হয়েছে, সত্য মিথ্যা যাচাই বাছাই পরে। তো বিএনপি ক্ষমতায় আসলে সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ, এত বড় দেশ, এত বড় সংগঠন, সেগুলোকে নিয়ন্ত্রণ রাখা। ওই যে ঐক্যের কথা বলে গতবার আমি বক্তব্য শেষ করেছিলাম, এখনও সেটাই বলছি। এনসিপি, বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, প্রত্যেকের মধ্যে যদি ঐক্য থাকে, এ সমস্ত আলোচনা কোনো আলোচনা না। মূল আলোচনা হচ্ছে আপনি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আপনার অবস্থান আছে কিনা, তাদের বিচার চান কিনা, এবং তাদের রাজনীতি আপনি বন্ধ করতে চান কিনা, এটাই হচ্ছে আলোচনা। আলোচনা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল আলম নীরব ভাই, আপনি শুনছিলেন এখানে সিকান্দার রেমানের পক্ষ থেকে যে বক্তব্য এসছে এবং ফয়সাল মাহমুদ শান্তর পক্ষ থেকে যে বক্তব্য এসছে, সেই জায়গা থেকে সাম আপ করে যদি আমি বলি তাহলে এরকম বলা যাবে যে শান্ত বা রেমানদের যে সংশয় বা সন্দেহ বা প্রত্যাশা বিএনপির কাছে, এই সংশয়, সন্দেহ বা শঙ্কা বা প্রত্যাশা, এগুলোকে কীভাবে মিট আপ করবে বিএনপি আগামী দিনে, আমরা আলোচনা শেষ করবো। হয়তো 3-4 মিনিট সময় পাবো। ভাইয়ের বক্তব্যের প্রসঙ্গে আমি দুই একটি কথা বলি, সেটি হলো বিভিন্ন অর্গানের সংস্কার। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সকল অর্গানগুলো জরুরি সংস্কার দরকার, এগুলো সম্পন্ন করে নির্বাচন তারিখ ঘোষণা করুন। বলে নাই সংস্কার করা যাবে না। নির্বাচন সুষ্ঠু করার জন্য যে সকল অর্গানগুলো সংস্কার করা প্রয়োজন, এগুলো দ্রুত করে নির্বাচনের তারিখ দিন। তাহলে আমাদের বিএনপির পক্ষ থেকে বক্তব্য পরিষ্কার। দ্বিতীয় হলো জুলাই আগস্টকে আমরা ধারণ করি কিনা। আমি মনে করি যদি জুলাই আগস্টকে ধারণ করতে পারে একমাত্র দাবিদার বিএনপি, কারণ এই আন্দোলনে বিএনপির প্রায় 500-র উপরে একদম নেতাকর্মী, দলীয় নেতাকর্মী শহীদ হয়েছেন। আর কোনো দলের বা এনসিপি যারা আজকে যারা বলে তাদের কোনো সহকর্মী, তাদের কোনো বন্ধু কেউ শহীদ কথা বলতে পারবেন না। একমাত্র বিএনপি বলতে পারবে বিএনপির 500-র উপরে নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। তাই আমি বলতে চাই জুলাই আগস্ট ধারণ করে একমাত্র বিএনপি দাবিদার। দ্বিতীয় প্রশ্ন হলো, উনি বলেছেন যে বিএনপিকে বা ক্ষমতায় গেলে বিএনপিকে বিশ্বাস করবে কিনা বা অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করবে কিনা। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি আজকে যারা উপদেষ্টা আছেন বা এনসিপি নেতা আছেন, তাদের কিন্তু সাধারণ ছাত্ররা এখন আর বিশ্বাস করছেন না। তারা সাধারণ সোশ্যাল মিডিয়া বলতেছেন তারা রাজনৈতিক দল করবে, এটা যদি আগে ডিক্লেয়ার দিতেন তারা আমরা আন্দোলনে যেতাম না। সাধারণ ছাত্ররা বলছে তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি, তারাই বৈষম্যের শিকার আমাদেরকে করেছে। তারা নিজেরই তারা উপদেষ্টা হয়ে বসে রয়েছে, তারা নিজে দল করে বসে রয়েছে, তারা আমাদেরকে এগুলো বলে নেয় তারা আমাদেরকে। তাহলে সাধারণ ছাত্ররাই কিন্তু এই এনসিপির নেতা যারা বৈষম্য বিরোধী করেছেন তাদের কিন্তু এখন বিশ্বাস করতেছেন না। তাই আমি মনে করি আগামীতে কে কাকে বিশ্বাস করবে জনগণ বলতে পারবে। আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য যে সকল সংস্কার জরুরি, এগুলি জরুরি করে নির্বাচনের দ্রুত তারিখ ঘোষণা করুন। কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কখনো হতে পারে না, মানুষের কল্যাণ কখনো হতে পারে না। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম নীরব, ধন্যবাদ সিকান্দার রেমান, ধন্যবাদ ফয়সাল মাহমুদ শান্ত। দর্শক, আলোচনা শেষ করবো। আলোচনা শেষের আগে একটি কথা বলি।
সেটি হচ্ছে এই যে এদেশের নির্বাচন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সংস্কার। আসলে সংস্কার এবং নির্বাচন দুটোই আমি মনে করি পাশাপাশি যদি চলে, হাত ধরাধরি করে চলে তাহলে নির্বাচনও হবে, সংস্কারও হবে। সংস্কার শেষে হয়তো যে নির্বাচন হবে বা সংস্কার প্রক্রিয়ার মাঝে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কারা রাজনীতির সুন্দর ফসল ঘরে তুলবে সেটা আগামী বলে দেবে। আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।